আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই গভীর রাত্রে, মধ্যরাত্রে আপনাদেরকে দেশপ্রেমের ছোঁয়া থেকে দূরে রাখতে পারলাম না। দেশকে স্বাধীনতা যারা এনে দিয়েছেন, যাদের উসিলায় স্বাধীনতা এসেছে, শহীদরা তো আল্লাহর কাছে চলে গেছেন। আর এখনো প্রায় ৬,০০০-এর উপরে আহত, নির্মমভাবে আহতরা হাসপাতালে কাতরাচ্ছেন এবং প্রতিদিন দু একজন শহীদই মৃত্যুবরণ করছেন। এই যে একটা বিশাল কাফেলা, শহীদি কাফেলা, এদের বিনিময়ে, এদের উছিলায় যাদেরকে আমি আবাবিল পাখির সাথে সবসময় তুলনা করে থাকি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবাবিল হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন, যে কাজটা আমাদের রাজনৈতিক দলগুলো করতে পারেনি দীর্ঘ ১৫ বছরে। কিন্তু আমাদের এই আবাবিল পাখিরা আল্লাহর অশেষ রহমতে ৩৬ দিনের মধ্যে তা বাস্তবায়ন করেছেন। এটা একটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেয়ামত, একটা বিশাল অনুগ্রহ আমাদের প্রতি। কিন্তু দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এ পর্যন্ত আমাদের যে বিষয়টা দেখেছেন, বিপ্লবোত্তর সরকার, আশা ও প্রাপ্তি, এই যে শহীদানের রক্ত, অসংখ্য অজস্র মানুষের আত্মাহুতি দেওয়া, একই সাথে লক্ষ কোটি মানুষের যে নির্মম নির্যাতন, নিষ্পেষণের মধ্যে তারা জীবন জাতিপাত করেছে, এরপর যে সরকার গঠিত হয়েছে বিপ্লবের পরে, সরকারটা কি বিপ্লবী? এবং সরকার কি এই বিপ্লবের পরে যে সরকার গঠন হওয়ার কথা ছিল, সেই সরকার তো কোনো সংবিধান কিংবা দেশের যে প্রচলিত বিধিবিধান এগুলো তো অনুসরণ করার কথা নয়। কিন্তু সেই পুরাতন সংবিধান, পুরাতন রাষ্ট্রপতি, পুরাতন বরকন্দাজ সবাইকে রেখেই সরকার পরিচালিত হচ্ছে এবং এতে মানুষ, এই দেশের কোটি কোটি মানুষ যে আশা নিয়ে বসেছিলেন, সেই আশা এই প্রাপ্তির সাথে মিলছে কিনা, এই বিষয়ে আজকে আলোচনা হবে। এই গভীর রাত্রে আপনার অনুষ্ঠানটার সাথে থাকবেন, এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে। এই জন্য মনে রাখবেন, কোনো অর্থকরী কামানোর উদ্দেশ্য এই অনুষ্ঠানের নয়। এই অনুষ্ঠান মনিটাইজেশন হয় না। যা করা হচ্ছে দেশপ্রেমের জন্য, বইয়ের প্রকাশ হিসেবে করা হচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় একজন মুখ। আপনারা দীর্ঘদিন যাবৎ যার কথা শুনে উজ্জীবিত হয়েছেন, উদ্বেলিত হয়েছেন, দেশপ্রেমে জাগরিত হয়েছেন। আমার অতি স্নেহের একজন অফিসার, যাকে আমি দীর্ঘদিন যাবৎ গভীর দেশপ্রেমের অনুরণন যিনি জাগিয়েছেন, সেই হিসাবে আমি জানি, চিনি, এবং তার আমাদের সম্পর্কটা খুব ক্ষণস্থায়ী না, অনেক পূর্বের, অনেক আগের থেকে আমাদের সম্পর্ক। এই সম্পর্কের সাথে একটা আদর্শিক সম্পর্ক আছে। আমাদের বিদেশি অতিথি বাংলাদেশে রাত 12টার সময় হাজির করেছি। আপনারা অনেকেই আমার কাছে ডিমান্ড করছিলেন অনেক দিন ধরে যে মেজর দেলোয়ারকে আপনার অনুষ্ঠানে দেখছি না কেন। এই জন্য দেখালাম। দেখুন, সুপুরুষ, একদম রাজপুত্র। যদি সৌদি আরবে হতেন হয়তো বা এমবিএস এর স্থান দখল করে ফেলতেন। ইট ইজ হিউমার, ওকে? আমরা এত রাত্রে একটু মন খুলে কথা না বলতে পারলে সে আমাদের অনুষ্ঠান সার্থক হবে না। তো মেজর দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করার পরে অবশেষে মহান আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতার সাথে সাথেই আমাদের অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব, নোবেল লরেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। আমরা তো বাঙালির তো একটা আমাদের স্বভাবগত আছেই যে আমরা খুব তাড়াতাড়ি একটা ফলাফল পেতে চাই এবং ইচ্ছা মতো যদি, নিজের পছন্দ মতো যদি কোনো কাজ না হয়, আশা অনুযায়ী যদি কাজ না হয়,
এক ফেরেশতাকেও আমরা বানিয়ে ফেলি, দালাল বানাই, কিংবা নানান কিছু অপবাদে আমরা দিতে থাকি। আমাদের একটু ধৈর্য কম বাঙালিদের, এটা স্বাভাবিক। তবে আমরা ধৈর্য ধরেছি দীর্ঘ 15-16 বছর, এটাও কম না কিন্তু। এই অবস্থাতে প্রথমত হলো যে স্ট্রাকচার অফ দিস অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্টের, এবং তারা তাদের সমাবেশ যেটা তাদের মধ্যে, বিশেষ করে এনজিও নির্ভর একটা সরকার অনেকে বলে থাকেন, বাট একটা দেশ চালাতে গেলে, দেশের প্রশাসন চালাতে হলে, ফরেন পলিসি ঠিক করতে হলে সবকিছু মিলে কিন্তু অত্যন্ত দক্ষ প্রশাসক দরকার হয়। আবার এটাও আমরা বলে যেতে পারি না যে অল্প কয়েকদিনে তারা যে ক্যারিশমা দেখিয়েছেন, তেলের দাম কমিয়েছেন, খাদ্যদ্রব্যের দাম কমে গেছে, বিশাল একটা যে বন্যা হচ্ছে, চলছে এখনো, 12টা ডিস্ট্রিক্ট পানির তলায়, একেবারে ক্ষমতায় বসার সাথে সাথে এগুলো ডিল করা, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা, রাজনৈতিক জাগরণ করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু কম অ্যাচিভমেন্ট নয়। কিন্তু এটা যা আমরা আশা করেছি তার সাথে কি সামঞ্জস্য আছে কিনা, এই প্রসঙ্গে এখন আমাদের মেজর দেলোয়ার হোসেন কথা বলবেন। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। মেজর দেলোয়ার, প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি সাধারণত অ্যাভয়েড করি সাংবাদিক বা কোনো জায়গায় কথা বলা, তখন নিজের মতো করে গুছিয়ে কথা বলা যায় না, প্রয়োজনীয় জিনিসগুলো বলা যায় না। বাট আপনি আমার এত সম্মানিত, আমরা প্রায় অলমোস্ট 35 ইয়ার্স আমরা একসাথে, আমি সেই যখন সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন এডিসি, তখন আপনি স্যার বগুড়ায়, আমরা একসাথে বগুড়া সেনানিবাসে একসাথে চাকরি করেছি, এবং আপনাকে একজন আপস্ট্যান্ডিং মানুষ হিসেবে আমি চিনি, জানি এবং সম্মান করি। সুতরাং আপনি আমাকে ডেকেছেন, সেটা তো আমি ফেলে দিতে পারি না, আমাকে আসতেই হবে, প্রথম এটা। দ্বিতীয়ত, আপনি এমন একটা কঠিন প্রশ্ন এত অল্প কথায় বললেন যে তার উত্তরটা অত্যন্ত জটিল। একটা হচ্ছে বিপ্লবী সরকার, যেটা ডেল বলেই বলছি, আমাকে আবার বাইরের দেশে ডেল বলেই ডাকে, আমার কোম্পানির নামও বাংলাদেশের ডেলটেক ছিল ওই জন্য। তো ডেল যেটা বলল যে বিপ্লবের বিভিন্ন জিনিস সুন্দর করে ব্যাখ্যা করলো, বাট আমি ওইদিকে যাব না। আমি আসছি এখন জনগণের যে দৃষ্টিকোণ থেকে, জনগণের যে আশা, সেই আশাটাকে গত 15 বছর ব্যর্থ হয়েছে স্বৈরাচারী সরকার। শুধু ব্যর্থই হয়নি, জনগণের গলা টিপে জনগণকে হত্যা করেছে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সবকিছু ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে গত 15 বছরের স্বৈরাচারী সরকার। সুতরাং এই যে গত 15 বছরের অত্যাচারিত, নির্যাতিত জনগণের তাদের আশা তো থাকবেই, এবং তাদের আশা পূরণের জন্যই কিন্তু যেই নামেই ডাকি না কেন আমরা, বিপ্লবী সরকার বলি বা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার আসে, সবার কাছে তো জনগণের সেই প্রত্যাশাই থাকবে। কারণ জনগণের প্রত্যাশা পূরণের জন্যই কিন্তু এই সরকারি সিস্টেম, নির্বাচন বা বিপ্লব সবকিছু জনগণকে ঘিরেই, দেশকে ঘিরেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, স্বাধীনতা 1971 সালে আমাদের মুরব্বীরা, যারা জীবন বাজি রেখে বীররা করে দিয়ে গেছেন, সেই স্বাধীনতাকে আমরা গত 53টা বছর মনে করেছি যে স্বাধীনতা একবার পেলে বোধহয় পার্মানেন্ট হয়ে যায়, চিরস্থায়ী হয়ে যায়। আসলে এইটা জনগণকে বুঝতে হবে, স্বাধীনতা হচ্ছে একটা দৈনন্দিন চর্চার বিষয়। স্বাধীনতা একবার পেলে কিন্তু এটা আজীবন থাকে না, নিশ্চিত না। সেটা দৈনন্দিন জীবনে চর্চা না করলে কিন্তু স্বাধীনতা থাকে না, যেটা আমরা দেখেছি গত 15 বছর। আপনারা যেইভাবে ধানের শীষ, নৌকা, জীবন দিয়ে দেন মার্কার পিছনে, একটা মানুষের চরিত্রকে না দেখে, একটা পরিবার ভিত্তিক রাজনৈতিক দলের পিছনে আপনারা জীবন দিয়ে দেন, নিজের ছেলে মেয়ে পড়াশোনা করলো কি না করলো খবর নাই, ঘরে খাবার আছে কি না খাবার নাই, ধান খেতে কাজ শেষ করে, সারাদিন কাজ শেষ করে আপনারা চাষতলে বসে যান, আপনারা আওয়ামী লীগ বিএনপি করে দুনিয়া উদ্ধার করে ফেলেন। সারা পৃথিবীতে কিন্তু জনগণ এবং ছাত্র কিন্তু তা করে না। একমাত্র বাংলাদেশ হচ্ছে, এই উপমহাদেশটা হচ্ছে তার একমাত্র উদাহরণ, যে নিজের পড়াশোনা করুক আর না করুক, ঘরে খাবার থাকুক আর না থাকুক, রাজনীতি করে জীবনটা শেষ করে দেয়। এখন আমি স্যারের প্রশ্নের উত্তরে চলে যাই, যেই সরকারের কাছে প্রত্যাশা। এই জন্য আগের কথাগুলো বলতে হলো, আমরা যদি নিজেদের চরিত্র ঠিক না করি, তাহলে এই জাতির চরিত্র এবং এই দেশ এবং রাজনীতিবিদ কেউ ঠিক হবে না। আমাদের চরিত্র ঠিক নেই বলেই কিন্তু এই রাজনীতিবিদদের চরিত্র এরকম। রাজনীতিবিদরা
আমাদেরকে চায় না কখনো শিক্ষা এবং জ্ঞান দিতে, জীবনের মান কি হওয়া উচিত তা বুঝতে দেয় না, কারণ আমাদেরকে গোলাম বানিয়ে খাওয়াতে পারে, ওদের সুবিধা হয়। এটাই তো রাজনীতি। বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে ব্যবসা, তাদের ব্যবসা। এই ব্যবসাটাকে বন্ধ করতে হবে। তাহলে দেখবেন রাজনীতিবিদ 4 ভাগের 3 ভাগ চলে গেছে, কেউ রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলবে, তখন ভদ্রলোক আসবে রাজনীতি করতে। আপনাদেরকে আগে ঠিক করেন নিজেদের কি চান, দেশের জন্য কি চান, ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হবে। এখন চলে আসি জনাব আসিফ নজরুলদের প্রসঙ্গে। প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমার মুখে উচ্চারণ বা নাম নেওয়ার কোনো আমার সেই যোগ্যতা নেই। উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত উচ্চমানের ব্যক্তি, এবং ওনাকে যথাস্থানেই বসানো হয়েছে। ওনার এই নাম পরিচয় এবং কালারটা দরকার ছিল আন্তর্জাতিক সমর্থনের জন্য, এবং ওনার কাছে এই 82 বছর বয়সে এর চেয়ে কোনো, আমার এই বয়সে ডেল বা ইভেন কি স্যার এই বয়সে যা করতে পারবো ওনার কাছে সেটা আশা করাটা অন্যায়। ওনার উপস্থিতিটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। বাকি সবাই যাদেরকে বসানো হয়েছে তাদের কাছ থেকে হচ্ছে আশা। তাকে আমি শুরু করি জনাব আসিফ নজরুল, যিনি সদ্য শহীদ হওয়া ছাত্র ছাত্রী শিশু জনতার রক্তের নৌকা বেয়ে ওই চেয়ারটায় বসেই উনি আওয়ামী লীগের ডিফেন্স লয়ার হয়ে গেলেন। আরো কি দেখছি আমরা? কিছু জিনিস হচ্ছে, আমি সবার সাথে একমত। আমি কিন্তু ডেল যা বললো বা হকসার যা বললেন যে এত দ্রুত তাদেরকে আমি কি বলবো, এটাকে রিভিউ করতে চাচ্ছি না যে তারা কি করলেন। অনেক স্বল্প সময় তাদেরকে পর্যালোচনা করা কি সম্পন্ন করলেন না। আমি কি বলছি, আমার গত লাইভে বা আগের লাইভে বলেছি, দৃশ্যমান কি হচ্ছে সেটা দিয়েই তো মানুষ জাজ করবে, বিচার করবে। আমি বলছি না তারা কত কিছু করে ফেলেছে, কি করেছে সেটা মাপার চেষ্টা করছি না। আমি তো দৃশ্যমান কিছু দেখতে চেয়েছিলাম। গত লাইভের পরে আলহামদুলিল্লাহ কিছু দৃশ্যমান দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ফরেন সেক্রেটারি ওই ভারতের এবং হাসিনার গোয়েন্দা মোমিনকে সরানো হয়েছে, চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এবং গত লাইভে আমি বলেছিলাম সেনাবাহিনীর উদ্দেশ্য এই যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের চাকর, এই যে দেশদ্রোহী, বাংলাদেশের দেশদ্রোহী যেসব সেনা অফিসার, তারা এখনো কেন ইউনিফর্মে বসে আছে। তো আমি শুনেছি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে, যে একজন খুনি মুজিব, সে সেনাপ্রধান হতে চেয়েছিল, কিন্তু জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান না করে ভারত চেয়েছিল মুজিবকে সেনাপ্রধান বানাতে। সেই সেনাপ্রধান হলে এই বিপ্লবে কয়েক লাখ মানুষ নিহত হতো। সেই মুজিবকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হয়েছে। আমি শুনেছি যে প্রাক্তন আনসার ডিজি আমিনুল হক, যে আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগার, জেনারেল লীগের সদস্য, সেনা লীগের সদস্য, তাকেও লগ এরিয়াতে অ্যাটাচ করা হয়েছে। এবং আশা করি দ্রুত তাদের ইউনিফর্ম গায়ে থেকে খুলে তাদের বিচার কার্য শুরু হোক। এবং ডিজিএফআইতে যারা এই তত্ত্বাবধায়ক সরকার আমলে, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা ডিজিএফআই প্রধান ছিল, ডিজি ছিল, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে তাদের বিচার কাজ শুরু হোক। কিন্তু একই সাথে আমরা পাশাপাশি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শত্রু। একটা উদাহরণ দিচ্ছি, এরকম বহু উদাহরণ আছে। মেজর জেনারেল রফিকুল ইসলাম, যাকে রেড ক্রিসেন্টের বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান করে বসানো হয়েছে। এই লোক কিন্তু বিডিআরের হত্যাকার্য ধ্বংস করে দিয়ে, ধামাচাপা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের নির্দেশে পুরা বিডিআরের বিচার কার্যটা নষ্ট করে দিয়েছে। তাকে স্বৈরাচারী শেখ হাসিনা ব্রিগেডিয়ার জেনারেল থেকে পুরস্কার হিসেবে মেজর জেনারেল হিসেবে পদবি দিয়েছে। তাকে বিভিন্ন বাহিনীর, যেমন বিজিবি তথা ডিজি আনসারেরও প্রদান করা হয়েছিল, তাকে অনেক পুরস্কার দেওয়া হয়েছে। এইসব লোক কে, কারা বসাচ্ছে? আমি জানি হক স্যার একটা ছবি সামনে তুলে রেখেছেন, এই বিষয়ে একটা কথা বলতে হয়। আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। যেই দিন আপনারা চিন্তা করতে শুরু করবেন, সেই দিন থেকে আপনাদের দেশপ্রেম হবে সাচ্চা এবং পাক্কা। এই দেশ দখল আর কারোর ক্ষমতা হবে না। চিন্তাটা কি? এই যে আসিফ নজরুল্লাহ গত এত বছর ধরে বিভিন্ন তৃতীয় মাত্রায়, চতুর্থ মাত্রায় তারা লিপ সার্ভিস দিয়ে গেল। ভারতের কি কোনোদিন কোনো মাথা ব্যথা ছিল আসিফ নজরুলকে নিয়ে? এবং আপনাদের অনেক রসকস করে অনেক ইউটিউবার কথা বলে, আপনারা লাইন ধরে মিলিয়ন্স অফ লোক আপনারা শুনেন, অনেক মজা করে, একটু জোকস করে, একটু গালি মিশিয়ে, গালি দিয়ে কথা বলে, আপনারা পাগলের মতো শুনেন, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই পর্যন্ত করেন না। কিন্তু আমি তো রস করে কথা বলি না, আমি সরাসরি দেশ নিয়ে কথা বলি।
কিন্তু আসিফ নজরুলকে নিয়ে বা ওইসব বক্তাকে নিয়ে কোনোদিন দেখেছেন ভারতের পত্রিকায় লেখা পাবলিশ হয়েছে? হয় নাই। যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে ওই লেখাটা পাঠিয়ে দিবেন, আমি ক্ষমা চেয়ে নিব। কিন্তু ভারতের প্রথম সারির পত্রিকাগুলা দি হিন্দু পোস্টে একদম হেডলাইনে আমার নাম, বাংলাদেশ মেজর দেলোয়ার হোসেন স্পিউজ ভ্যানম এগেইনস্ট ভারত অ্যান্ড হিন্দুজ অন লাইভ ভিডিও স্ট্রিম। প্রথমে হচ্ছে ভারতের নোংরা এবং মিথ্যা কথা ছড়ানো হতে কাজ। আমি জীবনে কোনোদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলি নাই। যারা আমাকে চেনে কাছের থেকে, আমি হিন্দুদের উপকার করি যেখানে যেখানে পেরেছি, জীবনে অনেক উদাহরণ আছে। আমি ভারতের তাদের তাদের যেই পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আমি কথা বলি, ভারতের যে দাদাগিরির বিরুদ্ধে কথা বলি। তো আমাদের শের বাংলা, মরহুম শের বাংলা একে ফজলুল হক কি বলে গেছেন, যখনই দাদারা আমার প্রশংসা করবে বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি, আর যখনই দাদারা আমাকে গালি দিবে তখন বুঝবে আমি দেশের পক্ষে কাজ করছি। গালিটা কিন্তু ভারত আমাকে দিয়েছে সকল পত্রিকায়, আসিফ নজরুলকে দেয় নাই। উনারা লিপ সার্ভিস দিয়ে গেছেন এতদিন, এখনো রক্তের বন্যার উপর দিয়ে এইসব পদে এসে, গুরুত্বপূর্ণ পদে এসে যখন দেশ সামলাবে, চেয়ারে বসেই তারা আবার লিপ সার্ভিস দিতে শুরু করেছেন। আওয়ামী লীগের ডিফেন্স লয়ার হয়ে গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল শাখাও তাই করেছেন। আমি তো বুঝি না ওনাদের মতো এইরকম অভিজ্ঞ মানুষের মুখে থেকে এইসব কথা কি করে বেরোয়। একবার চিন্তা করে না যে এখনো লাশ দাফন হয় নাই, এখনো লাশের হাজার হাজার লাশের কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় নাই, এখনো পর্যন্ত যেসব বেওয়ারিশ দাফন হয়েছে 36টা না 38টা লাশ, তাদের পর্যন্ত খোদাই করে বের করে তাদের পরিচয় শনাক্ত করা বের হয় নাই, এখনো পর্যন্ত আশুলিয়াতে যে ছাত্রদের পুড়িয়ে হত্যা করা হয়েছে সেইটা পর্যন্ত মাত্র এটা প্রকাশ পাওয়ার পরে তথাকথিত তদন্ত কমিটি করলো। আমার কথা হচ্ছে সরকার কি উদ্ধার করে ফেললো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি দৃশ্যমান দেখতে চাই। আমি দেখতে চাই সরকার কি করছে প্রতিদিন। আমি উপদেষ্টাদের লিপ সার্ভিস বন্ধ দেখতে চাই, কথা কম বলেন, কাজ বেশি করেন। আপনারা এই যে আরামের চেয়ারেতে এসিতে বসেছেন না, এখন কিন্তু বেতন নিচ্ছেন, এটা কিন্তু জনগণের রক্তের বেতন, ঘামের বেতন। সুতরাং কথা বলার আগে 10 বার প্র্যাকটিস করে এসে কথা বলবেন। আর আপনাদের এই থোতাটা বন্ধ করে একটা প্রেস বিজ্ঞপ্তির জন্য একটা লোক রাখেন, যে প্রতিদিন বেলা শেষে সন্ধ্যা 6টা বা 7টার সময় এসে প্রেস বিজ্ঞপ্তি দিবে যে এই সরকার, এই বিপ্লবের সরকার আজকে কি কি কাজ সম্পন্ন করেছে, জনগণ যা দাবি করছে সেই দাবির জবাব দেন। সুতরাং হাওয়ার উপরে কথা বলবেন না। এগুলো অনেক কথা আছে, বলতে গেলে স্যারের প্রোগ্রাম লম্বা হয়ে যাবে, তা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আপাতত। স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ আমাদের মেজর দেলোয়ার। আপনারা প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা শুনলেন তার যে বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের দু একজন উপদেষ্টাদের নিয়ে যে কথাগুলো তিনি তুলে ধরলেন, এটা আপনাদেরও মনের কথা আমরা জানি। অনেকেই এখানে মন্তব্যে লিখেছেন ওই কথাগুলো, আপনাদের মনের কথাগুলো তার মুখ দিয়ে বের হয়েছে। আমরা এ পর্যায়ে 3 জনই সামরিক অফিসার, এখানে 3 জনই মিলিটারি ব্যাকগ্রাউন্ড আমাদের। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এই সরকার আসার পর মিলিটারি ছাড়া প্রশাসনে যারা আছেন, আমলা আছেন, পুলিশ আছেন এবং বিচার বিভাগ আছেন, তারা কিন্তু যারা বঞ্চিত, যারা পূর্ববর্তী সরকারের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু আবার পুনর্জীবিত হয়ে তাদের সুযোগ সুবিধা সহ সবকিছু ফেরত পাচ্ছে এবং ভূতপূর্ব সকল সুযোগ সুবিধা, প্রমোশন ইত্যাদি ইত্যাদি। হোয়াট অ্যাবাউট মিলিটারি পিপল? অ্যাবাউট 1000-এরও বেশি অফিসার যারা চাকরিচ্যুত হয়েছে বিনা কারণে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, ফোর্সফুল রিটায়ারমেন্ট, ডিসমিস ফ্রম সার্ভিস উইদাউট এনি রিজন। আপনারা দুজন কি মনে করেন? আমি এই কথাটা আমি মেজর দেলোয়ার কাছে চলে যাব, ডেলাইস খান কাছ থেকে অনেক শুনেছি আমরা। এবং আপনারা কি মনে করেন মেজর দেলোয়ার, এই যে সামরিক অফিসারদেরকে বিভিন্ন, তারা তো প্রত্যেকটা অফিসার অত্যন্ত দক্ষ, একজন প্রশাসক হিসেবে, একজন মিলিটারি লিডার হিসেবে কিন্তু অবশ্যই যে কারো তুলনায় বাংলাদেশের সিভিল প্রশাসন বলেন, পুলিশ বলেন, সব থেকে যোগ্যতার ভিত্তিতে কিন্তু মিলিটারি অফিসাররা হয়। তো তাদেরকে যে বঞ্চিত রাখা হয়েছে, কিংবা এটা কি খুব দীর্ঘমেয়াদী সময় লাগবে কিনা
এই সমস্ত ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই প্লিজ। আপনাদের দুজনের অনেক কথায় অনেক প্রশ্নের উত্তর জমা হয়ে গেছে, তারপরেও চেষ্টা করব যত দ্রুত শেষ করা যায়। আপনার শেষ প্রশ্ন দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে গিট্টু লাগানো কিন্তু সহজ, কিন্তু গিট্টু ছড়ানো কিন্তু কঠিন। যাদেরকে আপনি যদি নৌকা মাঝখানে নৌকা যদি ফোটা হয়ে যায়, সেই ছিদ্র বন্ধ না করে যদি সারাদিন পানি শেষে থাকেন, সেই পানি কিন্তু কোনোদিন শেষ হবে না। তো জটিলতাটা এমন জায়গায় এসেছে, আমাদের সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করেই কিন্তু প্রথম ধ্বংসটা হয়েছে, এবং এই সশস্ত্র বাহিনীর রাজনীতিকরণ কিন্তু করেছে কিন্তু সশস্ত্র বাহিনীর অফিসাররা, রাজনীতিবিদরা করে নাই। আপনাকে মূল সমস্যাটা বুঝতে হবে। যখনই যেই সরকার এসেছে, অতি উৎসাহী পাঁচাটা কিছু সিনিয়র অফিসাররা গিয়ে রাজনীতিবিদদের পায়ে গিয়ে পড়ে গেছে, গিয়ে আবার নিজের আমি যদি কথাটা এইভাবে বলি, যারা দেশের জেনারেল হওয়ার কথা ছিল তারা চাকরে পরিণত হয়েছে ব্যক্তির, এই কথাটা যদি এইভাবে বলা যায়, পৃথিবীর ইতিহাসে কোনো, আপনি তো আমেরিকার মতো জায়গায় আছেন, আমি স্যার আবার সত্যি কথা সালাম করা, ইউনিফর্ম পরে পায়ে ধরে সালাম করা। আমি আসছি স্যার, আমার এক কথায় মানে এত ডিটেইলে হয়তো গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি বলছি যে ইউ হ্যাভ টু, আপনাকে মূল সমস্যাটাকে হাত দিতে হবে। এই যে সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের দোষ না। সশস্ত্র বাহিনী নিজে হাতে পেতে তুলে দিয়ে এসেছে রাজনীতিবিদদের কাছে, গিয়ে নিজে প্রমোশন পাওয়ার জন্য। আপনি দেখেন চারিদিকে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যতগুলো জেনারেল হয়েছে, একটা দুইটা ছাড়া বাকি জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল একটার চেয়ে আরেকটা খারাপ। যাদেরকে এই যে আমিনুল হক, প্রাক্তন ডিজি আনসার, আমার ইমিডিয়েট জুনিয়র কোর্সের, একে আমি কোনোদিন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কল্পনা করতে পারিনি যে লেফটেন্যান্ট কর্নেল হবে। এই যে ডিজি এসএসএফ 18 লং কোর্সের, এই ডিজি এসএসএফ কে কোনোদিন কল্পনা করেনি যে লেফটেন্যান্ট কর্নেল হবে, তারা হয়ে গেছে জেনারেল। আপনাকে বুঝতে হবে, স্বৈরাচারী শেখ হাসিনা এইসব অথর্ব জ্ঞান শূন্য মানুষগুলোকে প্রমোশন দিয়ে শুধুমাত্র তাদের কাছে সুবিধাই নাই, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। আচ্ছা, অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, আমি দ্রুত যাই। আমি এই প্রথমে এই সরকারের অবস্থায় আসি, যে আপনি বলেছেন, যে প্রশ্ন করেছেন হক স্যার, যে এটা সমাধান কি, যাদেরকে চাকরি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও। আসলে এটা সমস্যা, এটা সমাধান কিন্তু জটিল। আপনি যাদেরকে 5 বছর 10 বছর আগে, আমি যেটা অনেকগুলো লাইভে ব্যাখ্যা করেছি, 15 বছর আগে এই যে যারা এখন বিপ্লব করলো, ছাত্র আন্দোলন করে সরকারকে হাসিনার পতন ঘটালো, তারা আমি যখন স্বৈরাচারী শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছে, তখন কিন্তু এদের বয়স 6-7 বছর। এর আস্তে আস্তে বড় হতে হতে দেখেছে, মা বাবার চোখে কষ্টের কালিমা দেখে, চিন্তার গ্লানি দেখে ওরা বুঝতে পেরেছে আমার মা বাবা এত চিন্তিত কেন। বড় হতে হতে ইউনিভার্সিটিতে যখন গেছে, কলেজে গেছে, তখন বুঝতে পেরেছে আসলে সমস্যাটা কি। আমাদের দেশে স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছর থাকার একটা সুফলও আছে, নাহলে কিন্তু এই প্রজন্মকে বেটে গিলে খাওয়ালেও বুঝতে পারতো না যে এই আওয়ামী লীগ সরকার কত জঘন্য, কত খারাপ হতে পারে। এরা কিন্তু হাসিনাকে পূজা করতেই থাকতো, এরপরে পুতুলকে পূজা করতো। তো এই যে আসলো, আমি গত 4 বছর ধরে যারা আমার কথা নিয়মিত শুনেছে, বেশিরভাগ, আপনি একটা কথা বলেছেন ধৈর্য কম, সবর কম এই জাতির। হ্যাঁ, ধৈর্য সবর আছে, কিন্তু একটু মজা করে, একটু ফান করে, একটু করলে কিন্তু দেখবেন অনেক ফলোয়ার। কিন্তু আমি এই 4 বছরে যতগুলো কথা বলেছি অগাস্ট 2020 থেকে, আল্লাহর রহমতে প্রতিটা কথা সত্যি হয়েছে। আমি বলেছিলাম রিজার্ভ খালি করবে হাসিনা 2020-এ, সেই রিজার্ভ খালি করেছে। আমি বলেছিলাম নভেম্বরে 2020-এ ব্রিগেডিয়ার জেনারেল আজমি জীবিত আছেন এবং কোথায় আছেন তাও আমি জানি। আমি বলেছিলাম কিভাবে মেজর বজলুল হুদার বুকে পা রেখে জবাই করেছে শেখ হাসিনা। মানুষ এগুলো ভুলে যায়, এই বাঙালি জাতি খুব সহজে ভুলে যায়। আমি বলেছিলাম ইনশাল্লাহ একদিন সেই দিন আসবে, যেই দিন শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে এবং মুজিবের হাসিনার ছবি ফেলা হবে অফিস আদালত থেকে। আলহামদুলিল্লাহ, সেটা সত্যি হয়েছে, কারণ আমি কখনো বিশ্বাস করতে ভুলে যাই নাই, সবসময় আশা রেখেছি এবং চালিয়ে গেছি সংগ্রাম। এবং ডেল একটা প্রসঙ্গ তুলেছিল, আরাকান, অপেক্ষা করো ডেল, এবং জাতি, বাংলাদেশের জাতি অপেক্ষা করুক, ইনশাল্লাহ খুব শীঘ্রই আরাকানের স্বাধীনতা ঘোষণা আসতে যাচ্ছে। যা সেই সুসংবাদটা দিয়ে দিলাম, এটাও ইনশাল্লাহ সত্যি হতে যাচ্ছে। আরাকান স্বাধীন হয়ে যাবে একটু সুবিধি। এবং আমি যেটা এই সরকারের নাম দিয়েছি, স্যার বার্মা অ্যাক্টের উপরে আপনার আলাদা একদিন শুনবো স্যার আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ আমি বার্মার উপরে কিন্তু একটা আলাদা লাইভ করেছি। আমি কিন্তু আলাদা আলাদা বিষয় নিয়ে, আমি কিন্তু এই 4 বছর ধরে যত বক্তৃতা দিয়েছি, আমার কিন্তু 3টা টার্গেট ছিল, আমার কৌশল টার্গেট, 3টা স্ট্র্যাটেজি ছিল। একটা হচ্ছে ইয়াং জেনারেশনকে মোটিভেট করা। এই যে ছাত্ররা তারা আমাকে সালাম দিয়ে বলছে, যারা যারা সমন্বয়ক সালাম দিয়ে বলছে যে আপনার কথা আমরা উদ্বুদ্ধ হয়েছি, আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছি। আমি সবসময় বলেছি কোনো দেশ তোমাদেরকে মুক্ত করবে না,
তোমাদের স্বাধীনতা, তোমাদের অধিকার তোমাদের আদায় করতে হবে। যতদিন না করবে এই দেশ কোনোদিন স্বাধীন হবে না। আজকে থেকে 10 বছর আগে এই কাজটা করলে কিন্তু হয়তো 10-15 জন লোক মারা যেত, 1500 লোক মারা যেত না। যত দেরি হয়েছে এই স্বৈরাচার আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়িয়েছে, ঢেকুর গলেছি, কষ্ট চোখের পানি ফেলেছে ঘরে বসে, নিজেরা ঘরে বসে গালি দিয়েছে আওয়ামী লীগকে, কিন্তু রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করে নাই। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে এই এনজিওস পিস কিপিং একাডেমির কথায় আসি। এই যে এনজিওস পিস কিপিং একাডেমি হলো, ওনারা যদি আমার এই কথা শুনে, আজকাল মনে হচ্ছে শুনছেন, ছাত্র নেতাদেরকেও পুশ করছি, আমি সার্জিসের সাথে যোগাযোগ করছি, ওর মাধ্যমে পাঠাচ্ছি। আমি তো বলেছি আগের কয়েকটা লাইভে বলেছি, নাহিদ আসিফকে কয়েকটা মন্ত্রণালয় দিয়ে বসিয়ে দিয়েছে ওদের বিপ্লবী চেতনাটাকে ধ্বংস করে দিতে, নষ্ট করে দিতে। যখনই তাদেরকে বসাই দিয়েছে মন্ত্রণালয়ে, এই বাচ্চা ছেলেরা মন্ত্রণালয়ের কি বুঝে, এগুলো জটিল বিষয়। তাদের চারিদিকে এখন সাংবাদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের দরজা খুলে দিচ্ছে, মুখের সামনে মাইক, তাদের মাথা থেকে তো বিপ্লবী চেতনাই চলে গেছে, এবং সার্জিস একা একা দৌড়াচ্ছে। আমি গতকালকে মেসেজ পাঠালাম, তোমার থাকা উচিত ঢাকায়, নোয়াখালীতে বন্যায় ত্রাণ বিতরণের জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ছাত্র জনগণ কাজ করছে। ইউ নিড টু বি হিয়ার। তুমি পুশ করো সাবজেক্টগুলা, এটা ভুলে যেও না। কে নোবেল ওনার আর কে কোন ডাক্তার বা কে কি কোন জেনারেল কিছু আসা যায় না, এটা বিপ্লবী সরকার, এটা ভুলে যেও না। যখনই তোমরা বিপ্লবী সরকার ভুলে যাবে তখন বিপ্লব শেষ, ইটস ওভার। অলরেডি কিন্তু হাফ হাইজ্যাক্ট হয়ে গেছে। আমি এই জন্য নাম দিয়েছি এনজিওস পিস কিপিং একাডেমি, কারণ এনজিও মানুষের তাদের কাজই হচ্ছে সবসময় সেফ গেম প্লে করবে, হ্যান্ডশেক করবে, মিষ্টি মিষ্টি হেসে শান্তিপূর্ণ কথাবার্তা বলবে। তাদের কোনো যোগ্যতা নাই একটা নর্মাল লিডারশিপ দিয়ে কোনো কিছু চালানোর। সেখানে তারা সবসময় বৈদেশিক সাহায্যে একটা ধারা ফর্মুলায় তারা চলেছে। বাংলাদেশের এরকম একটা অকুস্থলে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় 15 বছরের ধ্বংসযজ্ঞ থেকে যেই নেতৃত্বের প্রয়োজন, আমি দুঃখজনকভাবে বলতে হয়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশা করছি না, উনি যেই সাবজেক্টে উনি চ্যাম্পিয়ন, দুনিয়াতে 1 নাম্বার। কিন্তু এই বাংলাদেশের ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার করার জন্য যেই টিমের দরকার, এই টিমের একজনকেও আমি দেখছি না এখানে। সবাই অযোগ্য এবং দুর্বল। আমি সরি, কারণ আমি তিক্ত কথা আমি মিষ্টি লাগিয়ে চিনি লাগিয়ে বলতে পারি না, আমি সরাসরি বলি। কারণ যারা মিষ্টি কথা শুনতে ইচ্ছুক, তা আপনার অন্য যারা টকশো করে যোগ করে জয় বাংলা করে দেয় তাদের কথা শুনেন। আর যদি সত্যি কথা শুনতে চান, সত্যি কথা যখন শুনবেন তখনই মুক্তি পাবেন। এই যে জেনারেল জাহাঙ্গীর স্যারকে আমি সম্মান করি, স্যারের সাথে চাকরি করেছি, স্যার আমাকে খুব স্নেহ করেন, সবকিছু ঠিক আছে। কিন্তু স্যার সচিবালয়ে বসে থাকলেন, কতগুলা ইডিয়েট এসে, ছাত্রলীগের পোলাপান সন্ত্রাসী এসে আনসারের ইউনিফর্ম পরে সকাল থেকে সারাদিন পর্যন্ত ওনাদেরকে ঘেরাও করে রাখলেন। অথচ ওনার অধীনে বিজিবি ছিল, আস্ত বিজিবি, সেনাবাহিনী দ্বারাই পরিচালিত বিজিবি। উনি কি বিজিবিকে সেখানে এসে এই সমস্যার সমাধান করতে পারলেন না? একটা ব্যাটালিয়ন বের করে নিয়ে আসলে বাড়ি মেরে সব ঠান্ডা করে দিতে পারো। কেন ছাত্রদেরকে আসতে হলো এটা উদ্ধার করার জন্য? ব্যর্থতা, ফেলিয়ার। আপনি একটা প্রশ্ন করেছেন খুব সুন্দর, এটা উত্তর দিতে গিয়ে অনেক দূরে চলে গেছি, কারণ একটু খুলে না বললে মানুষ বুঝবে না। কারণ আমার কথাগুলো আমি এমনভাবে বলি যেন সাধারণ মানুষের মনে অন্তরে ঢুকে প্রবেশ করে, ওদের বোঝার জন্য। আমরা যত বড় স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি না কেন, যত বুকিশ থিওরি দেই না কেন, যদি বাংলাদেশের সাধারণ জনগণ না বুঝে, আমাদের এই টকশোর কোনো মূল্য নেই। যেটা 3য় মাত্রায় টকশো হয়, এমন বড় বড় কথা হয়, অনেক শক্ত ইংলিশ, শক্ত বাংলা, ডিফিকাল্ট ওয়ার্ড দিয়ে বলা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ হা করে তাকিয়ে থাকে, তারপরে মনটা খারাপ করে টেলিভিশনটা বা রেডিওটা বা মোবাইলটা অফ করে দিয়ে যা কিছুই হবে না, আমার নিজের কাছে চলে যাই, যা শুনতে চাইছিলাম সেটা তো শুনলাম না কিছুই। এই জন্য হক স্যার, আমাদের সবাইকে বুঝতে হবে, জনগণ যেটা শুনতে চায় সেই কথাগুলো বলতে হবে, এবং সেইভাবে ভাঙিয়ে গুছিয়ে বলতে হবে যেন জনগণের অন্তরে ঢুকে। এই যে আপনি বলছেন যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ওদেরকে কি করবেন? এনে আবার কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল বসে জায়গায়, ওই জায়গায় বসিয়ে দেবেন? তাদেরকে অ্যাডজাস্ট কোথায় করবেন? তাদের জুনিয়ররা 5-7-10 কোটি জুনিয়ররা এখন সিনিয়র হয়ে গেছে, তাকে কোথায় বসাবেন? আর তার 10 বছরের চাকরি বাইরে থাকার কারণে তার যে প্রফেশনাল গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপেও তো আপনি তাকে এই একই বাহিনীতে প্রবেশ করাতে পারবেন না। হ্যাঁ, আপনি করতে পারবেন, তাকে এটাকে ক্ষতিপূরণের জন্য। এই যে বাংলাদেশের সরকারের বর্তমান তত্ত্বাবধায়ক বা বিপ্লবী সরকারের যে গ্যাপটা, দুর্বলতা, আমাদের সশস্ত্র বাহিনীর, আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা বঞ্চিত অফিসার, যোগ্য অফিসার, তাদেরকে নিয়ে এই সব জায়গায় পূরণ করেন। জাহাঙ্গীর স্যারের পাশে আরো 10টা সাহসী বীর, যারা মিনমিন করবে না,
যারা জুতার মাঝখানে চকচকা জুতা পালিশ করে পারফিউম মেখে এসি রুমে গিয়ে মনে করবে আমি একটা এসির রুম পেলাম, চেয়ার পেলাম, ওইসব অফিসার না। যারা টাইগার টাইপ রিয়েল কাজ করতে পারে, মুখে কথা কম বলবে, খালি বাড়ির উপর সোজা কাজ শুরু করবে। যেদিন থেকে চেয়ারে বলবে সেদিন বাড়ির উপর কাজ শুরু। ডেকে বলবে, সচিবদেরকে বলবে এই দিকে আসেন, লিস্ট তৈরি করেন কারা কারা। আমি যদি আজকের মাঝখানে লিস্ট না পাই, ইউর আউট। মুখে বাজি গালি দিয়ে বললাম না আপনার প্রোগ্রামে, একটা খাস বাংলায় ফৌজি যেসব গালি পারে ওই গালিটা দিয়ে আই উইল গেট কিক ইউ আউট অফ দিস চেয়ার। এইরকম প্রত্যেকটা কি বলে অ্যাডভাইজারের পাশে, আরে এই আদিলুর রহমান, এই রিজওয়ানা চৌধুরী বেচারি, আমি ওনাকে পছন্দ করি, রেসপেক্ট করি। আদিলুর রহমান ভদ্রলোকেরা, এরা এনজিওর টাকা পায়, এনজিও কাজ করে, কাগজে কলমে অফিসে বসে কাজকর্ম চলে। তারপরও তো রিজওয়ানা চৌধুরী উনি তো এই গরমের মাঝখানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, যেটাও কষ্টকর ওনার জন্য একটা ভদ্র মহিলার পক্ষে। কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো বিন্দুমাত্র যোগ্যতা নাই, আমি দুঃখিত। এইখানে তাদেরকে ক্ষতিপূরণ করতে হলে সশস্ত্র বাহিনীর সেই সকল প্রফেশনাল, শুধু প্রফেশনাল না, তাদের যেন হ্যারোম আছে, কালকে লাইভে বলেছি, যারা একদম রাস্তায় নেমে বাড়ি দিয়ে সাইজ করতে পারে, এইসব অফিসার প্রত্যেকটা উপদেষ্টার পাশে 10 জন অফিসার বসিয়ে দেন, যারা স্বৈরাচারী শেখ হাসিনা যাদের ক্ষতি করেছে গত 15টা বছর, বিডিআর বিদ্রোহের প্রতিবাদ যারা করেছে, চাকরি খেলে দিয়েছে, জেলে ভরেছে, তাদেরকে সামনে নিয়ে আসেন। তাদেরকে তো আর্মিতে আর ঢুকাতে পারবেন না, বিকজ তারা এখানে অ্যাডজাস্ট করার কোনো জায়গা নেই। তাদেরকে আপনি প্রতিটা প্রতিষ্ঠানে, 1 নম্বর বলছে উপদেষ্টার পাশে, এখানেই শেষ নয়, প্রতিটা মন্ত্রণালয়ে, যেখানে সবচেয়ে বড় শয়তান, কারণ আমরা সবসময় ইউনিফর্ম আমাদের গালি দিই। স্যার আমি ছোটবেলা থেকে পড়েছি যে সততার সংজ্ঞা হচ্ছে সুযোগের অভাব। আপনি সুযোগ পেয়ে যদি সৎ থাকেন তাহলে বলা যাবে আপনি সৎ। সুযোগ আপনি পানেই নাই কোনোদিন, আপনাকে অসৎ কিভাবে নিজে দাবি করেন? সুতরাং জেনারেলরা সুযোগ পেয়েছে, হাসিনা ঢেলে ঢেলে দিয়েছে, তারা নিয়েছে। হ্যাঁ, এর মাঝখানে ক্রিমিনাল মাইন্ডার আছে, এটা সীমা অতিক্রম করে গেছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিব, ওই খুনি জিয়াউল হাসান, তারপরে বাকি যারা, এদের রক্তের মাঝখানে সমস্যা ছিল, এদের জন্মে দোষ ছিল। আদারওয়াইজ একটা মানুষ এইভাবে দেশ এবং জনগণের বিরুদ্ধে যেতে পারে না। তো সেই সকল এখন যারা বঞ্চিত, তাদেরকে প্রত্যেকটা সচিবালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয়ে পাঠান 5 জন করে। এদের কাজই হবে মনিটর, খালি তাকিয়ে দেখবে। এই যে বাংলাদেশের সবচেয়ে, যেটা বলছিলাম, সবচেয়ে বড় শয়তান হচ্ছে এই সচিবগুলা। সেনাবাহিনী সরকার আসে, সেনাবাহিনী চাকরি চলে যায় অফিসারদের। এখন সেনাবাহিনী ইউনিফর্ম করে জেলে পাঠানো হচ্ছে, কিন্তু ওই সচিবগুলা সারাদিন বসে থাকে, পেটটা ভুঁড়িটা মোটা করে, তার সমস্ত শয়তানের কলকাঠি হচ্ছে একটা কলমে খোঁচা মারে, সারাটা দেশ বিক্রি হয়ে যায়। একটা কলমে খোঁচা মারে, দেশটা বিক্রি হয়ে যায়। আর জনগণের চোখে পড়ে ইউনিফর্ম আর অস্ত্র। কিন্তু 1000 অস্ত্রের চেয়ে, 10,000 অস্ত্রের চেয়ে একটা সচিবের কলম হচ্ছে তার চেয়ে ভালো করতে পারে এবং তার চেয়ে বেশি খারাপ করতে পারে। ওই সচিবদের তো বিচার হয় না, ওই বদমাইশগুলোকে ওএসডি করা হয়। আমি সচিবালয়ে বসে শুনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বসে শুনেছি, তারা সচিবরা মিলে হাসাহাসি করছে, যুগ্ম সচিবরা মিলে হাসিনার আমলে হাসাহাসি করছে। শুনবেন স্যার কি নিয়ে হাসাহাসি করছে? আমি মুচকি হাসছি। তারা নাম দিয়েছে ওএসডি, মানে ওই শালারে ধর। এবং কতগুলো সিনিয়র যুগ্ম সচিব বসে হাসাহাসি করছে। 21 আগস্টে বমটা মারলো, যারা কাজটা করছে ওদেরকে সবার আগে সাজা হওয়া উচিত, ওরা সাকসেসফুল হলো না কেন? কথা বুঝতে পেরেছেন? তার এটার গুরুত্বটা বুঝতে হবে। হাসিনার আমলে যে সবাই যে হাসিনাপন্থী ছিল তা না, দেশপ্রেমিকরা কথা বলতে পারে নাই। এইরকম দেশপ্রেমিক আজকে একজন পুলিশে তাকে, যে কেঁদেছিল আমার সাথে, কান্না করেছিল ফোন নিয়ে, ভাউ ভাউ করে, একটা সিনিয়র পুলিশের অফিসার, আলহামদুলিল্লাহ আমি জানলাম একটা ভালো জায়গায় তার প্রমোশন হয়েছে, পোস্টিং হয়েছে। এইভাবে হবে। কিন্তু এই প্রশাসন, দুর্বল প্রশাসন, একটা ভবিষ্যৎবাণী যেটা বলছিলাম, 4 বছরে যা বলেছি আলহামদুলিল্লাহ সব সত্যি হয়েছে। আর একটা ভবিষ্যৎবাণী এই প্রোগ্রামে করে যাই। এই সরকার 2 থেকে 3 মাসের মাঝখানে যদি নিজেদেরকে কার্যত প্রমাণ না করতে পারে, এই সরকার আর থাকবে না। কারণ বাংলাদেশের বিরুদ্ধে দেশের ভিতরে এবং দেশের বাইরে ভারতের নেতৃত্বে ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র চলছে। কারণ আমি এত কথা দিতে চাই না, সাধারণ নির্যাতিত মানুষ ভয় পেয়ে যাবে। আমি সারা দিন রাত যোগাযোগ করে অনেক মানুষের সাথে কথা বলি, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা সত্যি দেশপ্রেমিক, যারা চক্ষু জনসম্মুখে আসতে চায় না, এরা হচ্ছে আসল দেশপ্রেমিক। আমি হাসিনার 15 বছরে সকল অথর্ব পদার আছে না, আরেকটা অথর্ব পদা করেছে নিরাপত্তা বিশ্লেষক, যারা সেনাবাহিনীতে ছিল সবচেয়ে ব্যাক বেঞ্চের, এরা 3য় মাত্রা জিল্লুর রহমানের অগ্রামে দেখি নিরাপত্তা বিশ্লেষক। তো আমি ডোন্ট মাইন্ড, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি না,
তুমি নিজেই বলে বুঝে ফেলেছো, ইউ আর ইন্টেলিজেন্ট, আই নো দ্যাট, আমাকে ব্যাখ্যা নাম ধরে বলতে হবে না। সারাটা বাংলাদেশে অখাদ্য কুখাদ্য দিয়ে ভরে ফেলেছে। আচ্ছা, তুমি বলেছ দাবি, সারা বাংলাদেশের দাবি, এইটাও কিন্তু আওয়ামী ষড়যন্ত্র। এই যে চিকিৎসকদের ঢাকা মেডিকেল কলেজে মারধর এবং চিকিৎসা থেকে সরে যাওয়া ডাক্তারদের, এটা হচ্ছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ সাচিবের ষড়যন্ত্র, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের পক্ষে গিয়ে। তার মানে এরা দেশদ্রোহী। আমি আমার লাইভে বলেছি, যারাই এই ভঙ্গুর অবস্থায় সরকার যে দায়িত্ব নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারাটা দিন 21শে আগস্ট উনি বাসা থেকে বেরোতে পারেন নাই কাজ করার জন্য, অফিসেই যেতে পারেন নাই, ওনার বাসা ঘিরে রেখেছে। এরা হচ্ছে সব দেশদ্রোহী। 1500 ছাত্র যদি হত্যা করে থাকতে পারে, তাহলে আরো 2-4টা বদমাইশ যদি মারতে হয়, মারতে হবে। একদম খাস কথা বলে দিলাম। তারপরে ছোট করে বলে যাই, সব জায়গায় এক টাচ করে যে আপনার অনুষ্ঠানের মাঝখানে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এখনো মুজিবের মূর্তি ভাঙা হয় নাই। ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর ব্যাপার। তার মানে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডান্ট, আই ওয়ার্ন ইউ, তুমি কিন্তু নিজেকে দেশদ্রোহী এবং ভারতের দালাল হিসেবে প্রমাণ করছো। 7 দিনের মাঝখানে এই মূর্তি ভাঙার ব্যবস্থা নাও, কারণ ওই কচি মনে যারা ক্যাডেট হয়ে ঢুকছে, তাদের মনে রেখো, এই যে তোমরা মনে করেছো 15 বছর হাসিনা যাদেরকে আর্মিতে ঢুকিয়েছে, আর্মি নেভি এয়ারফোর্সে, তারা সবাই বোধহয় হাসিনার বন্দনায় ব্যস্ত থাকবে। তুমি দেখো, এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে এই ইয়াং হাসিনার কমিশন, হাসিনা যারা মনে করেছিল, তাদের অফিসাররাই কিন্তু সশস্ত্র বাহিনী সেনা প্রধানকে ধরে বসেছে। বিদ্রোহের অবস্থা সৃষ্টি হয়েছিল, যার প্রমাণ আমি জাতির সামনে তুলে ধরেছি। সোহেল তাজ আরেক ক্রিমিনাল, বদমাইশ, বিডিআর হত্যার আরেকজন ক্রিমিনাল। সোহেল তাজ এসে হাজির হয়েছে সেনা হত্যা ঘটানোর জন্য, বিদ্রোহ ঘটানোর জন্য। সেইভাবে লিফলেট ছেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসাররা কিন্তু দাঁড়িয়েছে। এই কমান্ডান্টের মূর্তি দেখিয়ে মনে করছে কমিশন দেবে, তারা হাসিনা প্রেমিক হবে, ভারত প্রেমিক হবে। না, এটা হবে না আল্লাহর রহমতে। আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন এই বিপ্লবের মাধ্যমে, যেটা স্যার আবাবিলের সাথে তুলনা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং সেই জন্য বলছি, 7 দিনের মাঝখানে এই মূর্তি ভাঙার ব্যবস্থা না করলে জনগণকে বলবো, এদেরকে উন্মুক্ত দালাল হিসেবে, ভারতীয় দালাল এবং আওয়ামী দালাল হিসেবে চিহ্নিত করুন এবং যা করার এই বিপ্লবের অংশ হিসেবে করুন। এবং ইবিআরসি সেন্টারে, যেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, হক স্যার, আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, আমাদের প্রাণ কেন্দ্র হচ্ছে ওইটা। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এখনো সেই ধর্ষক এবং ব্যাংকচোর ডাকাত শেখ কামালের মূর্তি এখনো জলজ্যান্ত রয়ে গেছে। তার মানে এটা কিসের অর্থ বহন করে? এবং শুধু তাই না, বাংলাদেশ মিলিটারি একাডেমির সমস্ত ট্যাকটিক্সের বই, সময় লাগবে জানি, মুহূর্তের মধ্যে করা যাবে না, বাট শুড নট টেক মোর দেন এ ইয়ার, প্রফেশনাল অফিসারদেরকে দিয়ে ট্যাকটিক্সের বই, ভারতের লেখা ট্যাকটিক্সের বই সব ছিঁড়ে ফেলে দিয়ে, যেই ট্যাকটিক্সের বই আমি পড়েছি, যেই ট্যাকটিক্সের বই হক স্যার পড়েছেন, সেই ট্যাকটিক্সের বই ফেরত নিয়ে আসতে হবে। উলফল্যান্ড অ্যান্ড গ্রিনল্যান্ড, উলফল্যান্ড হচ্ছে ভারত আর গ্রিনল্যান্ড হচ্ছে বাংলাদেশ। এইভাবে আমরা ট্যাকটিক্স শিখে বড় হয়েছি। যেই বাংলাদেশের 4 ভাগের মাঝখানে 3 ভাগই ভারতে ঘেরা, সেই বাংলাদেশের শত্রু কি ইউরোপ হবে, আমেরিকা হবে, না আফ্রিকা হবে? আমাদের সমস্ত অস্ত্র কেনা কি আমরা ওই দেশের জন্য কিনবো, ইউরোপ আমেরিকার জন্য? না, এই বদমাশ ভারতের জন্য। সুতরাং আমাদেরকে ট্যাকটিক্স আবার উলফল্যান্ড, গ্রিনল্যান্ড ফেরত নিয়ে আসতে হবে। এবং স্যার, আপনার অনুষ্ঠানের মাঝখানে বলতে চাই, রাওয়ার চেয়ারম্যানকে এবং সম্মানিত সেনাপ্রধানকে সম্মান রেখে বলতে চাই, রাওয়ার গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা ফিরিয়ে দিন। রাওয়ার অফিসাররা যেন ভোটের মাধ্যমে তাদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করতে পারে, সেই অধিকার ফিরিয়ে দিন। কারণ এখনো আমি দেখছি বাতির নিচে অন্ধকার সব জায়গায়। এই অন্ধকার সরাতে হবে আগে, নয়তো বাতি আলো ছড়াতে পারবে না। স্যার, থ্যাংক ইউ।